রানাঘাটে মমতার বাড়িতে গতকাল কুণাল অভিষেকে বিবাদ। সুমিত রায়কে কেন্দ্র করে কুণাল অভিষেকে কথা কাটাকাটি। সূত্র মারফত যে খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় কুণাল ঘোষকে উত্তর কলকাতা তৃণমূল সভাপতি করা হয়। কুণাল সংগঠনে দ্রুত কিছু পদক্ষেপ ও বদলের দাবি জানান। কুণালের দাবিকে মত দেননি অভিষেক। সূত্র মারফত খবর, কুণাল ঘোষ সংবাদ মাধ্যমের কাছে সুমিত রায়কে নিয়ে বিবৃতি দিয়েছে বলে অভিযোগ। অভিষেক অভিযোগের তীব্র প্রতিবাদ করেন কুণাল। দুজনের মধ্যে নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি সামালতে ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। শৈজাল কাণ্ড প্ররোচনামূলক মন্তব্যের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে তলব করেছে আজ ওই সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেও গিয়েছেন। ওদিকে দুজনকে মুখোমুখি বসে জেরার একটা সম্ভাবনা আজ তৈরি হয়েছে, কিন্তু জেরার আগে কুণাল এবং অভিষেকের মতবিরোধ প্রভাব ফেলবে কি? মুখোমুখি জিজ্ঞাসাবাদে অনেকগুলো দিক এই মুহূর্তে উঠে আসছে। রবিবাসরীয় হাই ভোল্টেজ এই মুহূর্তে যে খবর, একদিকে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন 12টা 1 ঘড়ির কাঁটা। 11টা 39 কালীঘাট থেকে বেরিয়ে 11টা 43 অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবনে পৌঁছে যান। রেজিস্ট্রার খাতায় সই করে আজও তিনি ভিতরে প্রবেশ করছেন। সঙ্গে কুণাল ঘোষ এখনো পর্যন্ত তার উপস্থিতি। সব মিলিয়ে এই ছবি যখন আজকের, একই সঙ্গে দুজনকে মুখোমুখি বসিয়ে একটা জেরার জায়গা তৈরি হতে পারে। কেন্দ্র গোয়েন্দা কর্তারা তারা কি করবেন তা তো সবার অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গতকালের যে ঘটনা, প্রায় দুপক্ষের একটা বাদানুবাদ পর্ব সামনে উঠে এলো। কোথাও কি তৃণমূলের গৃহদাহ আরো চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, খুব গুরুত্বপূর্ণ, আমরা এর আগেও আলোচনা করছিলাম যে আজকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। কুণাল ঘোষ হয়তো একটা দুজনকে জিজ্ঞাসাবাদ মুখোমুখি বসে করা হতে পারে, কিন্তু তার আগে গতকাল আমরা দেখলাম রাতে এই যে বৈঠক হলো, সেখানে চরম বাকবিতণ্ডার জায়গা, নেত্রীকে আসরে নামতে হলো। দেখো, একেবারেই তোমাকে বলেছি ইতিমধ্যেই, যেমনটা বলছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার শৈজাল কাণ্ডে তিনি ভবানী ভবনে পৌঁছেছেন। সিআইডি তাকে যেমনভাবে সমন পাঠিয়েছিলেন সেভাবে তিনি পৌঁছেছেন। কুণাল কুমার ঘোষ বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তাকেও কিন্তু আজকে ডেকে পাঠানো হয়েছে। এখন এই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কি না সে নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরাই বলতে পারবেন। তার কারণ একটাই, কুণাল কুমার ঘোষ তিনি এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই রয়েছেন। উপরন্তু এই গোটা বিষয় মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের বিষয়টি কিন্তু আসতো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ যে 64 জন এখনো পর্যন্ত একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে গিয়ে ঋত শিবিরে নাম লিখিয়েছেন, তাদেরকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করালে যে সেই দিন অর্থাৎ 19 তারিখে রেজলিউশন সম্পর্কে একটা সম্যক ধারণা তদন্তকারী আধিকারিকরা পেতে পারতেন। তার কারণ গতকালকেই কিন্তু কুণাল কুমার ঘোষকে উত্তর কলকাতা জেলা কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কর্মসমিতির বৈঠক থেকে। কিন্তু সেই কর্মসমিতিতে একটি বিতণ্ডা হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। সেই বিতণ্ডা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে দুই কাছের মানুষ, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন কুণাল কুমার ঘোষ, এই দুজনের মধ্যে। বিশ্বস্ত সূত্র যেমনটা দাবি করছে যে কমিটি কবে হবে তা নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আগামী সপ্তাহে কমিটি ঘোষণা হবে, কমিটি নিয়ে আলোচনা হবে। কিন্তু কুণাল কুমার ঘোষ তিনি স্পষ্ট করে বলেন যে যে সমস্ত কর্মীরা এখনো পর্যন্ত দলকে ভালোবেসে দলে রয়েছেন তাদের ভাবাবেগে আঘাত দেওয়া যাবে না, তাদের জন্যই কমিটি নিয়ে আলোচনা করতে হবে। এবং ঠিক সেই সময়কালে বেশ কয়েকটি উত্তপ্ত বাক্য বিনিময় দুই নেতৃত্বের মধ্যে হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। যদিও পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসরে নামেন এবং তিনি এসে দুই নেতৃত্বকে শান্ত করেছেন এবং এই দুই নেতৃত্বকে শান্ত করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ, তাকেও কিন্তু একেবারে গোটা বিষয়টি সামাল দিতে হয়। এখন গোটা বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে এই বিতণ্ডা সবটাই হয়েছে তৃণমূল সুপ্রিমোর সামনে। গোটা বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খানিকটা ক্রুদ্ধ হয়েছেন, তিনি বলেছেন তাকে অপমানিত করা হচ্ছে। কিন্তু পাল্টা কুণাল ঘোষ বলেছেন, বিশ্বস্ত সূত্র যেমনটা দাবি করছে, যে কোন রকম অপমানজনক কথা কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেননি। যদিও এই মুহূর্তে তোমাকে জানাই যে কুণাল ঘোষ তাকে যেভাবে সমন পাঠানো হয়েছিল সম্ভবত তিনি আজকে দুপুর ঠিক 2টোর পরে আজকে ভবানী ভবন যাবেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। বেশ রাজা, একটু সঙ্গে থাকো, আরো একটা বিষয় নিয়ে তোমার কাছে আসছি। তার কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই বিবাদ,
আর নির্বাচনে পরাজয়ের পর থেকে তৃণমূলের রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। প্রতিদিন একটু একটু করে ভাঙছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন করছেন একটা করে কমিটি, তৃণমূলের নতুন কমিটি। প্রতিদিন তৃণমূল ছাড়ছে কোনো না কোনো নেতা, সাংসদ কিংবা বিধায়ক। মমতাকে প্রতিদিন বদলাতে হচ্ছে তৃণমূলের কমিটির সদস্য পদ। গত 5ই জুন তৃণমূলের নতুন একটা কমিটি ছিল, যেখানে মালা রায় এবং সায়নী ঘোষ ছিলেন। 5 তারিখের কমিটিতে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ছিল, কিন্তু তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মালা রায় ছিলেন। 10ই জুন বিদ্রোহী সাংসদের তালিকায় নাম লিখিয়েছেন সায়নী ঘোষ, মালা রায়। তারা আজকে দিল্লিও গেলেন। 12ই জুন মালা রায়ের জায়গায় তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রী করা হয় আলিফা আহমেদকে। অর্থাৎ এই যে রক্তক্ষরণ, যাব রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, এর আগেও যেটা বলছিলাম যে প্রতিদিনই একটু একটু করে তৃণমূলের এই রক্তক্ষরণ অব্যাহত হয়েছে। একের পর এক প্রতিদিন কমিটি তৈরি হচ্ছে, কমিটি ভাঙছে, বিদ্রোহী সাংসদদের তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। রাজা, একেবারেই বিদ্রোহী সাংসদদের তালিকা আমরা শেষ পাওয়া খবর অনুযায়ী ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা বলেছিলেন 64। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে গত শুক্রবার দিন যে যখন 2 বিধায়কের শপথ গ্রহণ প্রক্রিয়া হলো বিধানসভায়, আমরা সেই দিন দেখলাম চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, অর্থাৎ স্বাতী খন্দকার, তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সন্দীপন সাহা এবং ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়কে একেবারে সঙ্গে সঙ্গে থাকতে, ফলত অনুমান করাই যায় যে সেই সংখ্যাটা এই মুহূর্তে 64 থেকে বেড়ে 65 হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। একই সঙ্গে তোমাকে জানাই যে আমরা দেখতে পেলাম যে দিল্লিতে যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক, সেখানেও কিন্তু সংখ্যাটা ক্রমশ বাড়ছে। আমরা একটু আগেই দেখেছি সায়নী ঘোষ, তিনি দিল্লিতে উড়ে গিয়েছেন, ইতিমধ্যেই তিনি স্বাক্ষর করেছেন বিদ্রোহী ব্লকের জন্য। আমরা দেখতে পেয়েছি মালা রায়, তিনি স্বাক্ষর করেছেন। গতকাল দেখতে পেয়েছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি শুধু দিল্লি গেলেনই না, দিল্লি গিয়ে সরাসরি পৌঁছলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে এবং তারপর তিনি শাহী দরবার অর্থাৎ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছে গেলেন। অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট হচ্ছে, দিল্লি সূত্র যেমনটা দাবি করছে শর্মিষ্ঠা, আগামীকাল অর্থাৎ সোমবার তিনি নিজেদের শক্তি প্রদর্শন করতে একেবারে সরাসরি অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করবে বিদ্রোহী ব্লক এবং এই ওম বিড়লার কাছে যে নিজের সাক্ষ্য সম্বলিত যে কাগজ, যে রেজলিউশন, সেই রেজলিউশন পত্র জমা করে তারা বলবেন যে তাদেরকে তৃণমূল হিসেবে দেখা হোক এবং তাদের যে বসার আসন, সেই বসার আসনটিও কিন্তু পরিবর্তন করতে বলবেন, করার জন্য আবেদন করবেন। এনডিএ জোটের দিকে, শরিকের দিকে তাদের যদি বসার ব্যবস্থা করে দেওয়া যায়, সেই আবেদনটিও কিন্তু ওম বিড়লার কাছে করবেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিদিন রক্তক্ষরণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবার করবেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তিনি সংগঠনকে আবারও সাজাবার চেষ্টা করছেন। মালা রায়, যাকে গত শুক্রবার তিনি তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী হিসেবে ঘোষণা করা হয়েছিল, সায়নী ঘোষ, যাকে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল, তাদের দুজনকে সরিয়ে দেওয়া হলো। মালা রায়ের জায়গায় নিয়ে আসা হলো আলিফা আহমেদকে এবং সায়নী ঘোষের জায়গায় নিয়ে আসা হলো অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। আর একই সঙ্গে তোমাকে জানাই, সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি গতকালকে দিল্লি পৌঁছেছিলেন, তিনি উত্তর কলকাতার একেবারে একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ঠিক তাকে সরিয়ে দিয়ে কিন্তু কুণাল কুমার ঘোষ, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কুণাল কুমার ঘোষকে একেবারে সেই জায়গায় নিয়ে আসা হলো, তাকে করে দেওয়া হলো সভাপতি উত্তর কলকাতা জেলার। এর আগে কিন্তু উত্তর কলকাতায় কোর কমিটি করা হয়েছিল, সেই কোর কমিটির চেয়ারম্যান ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার সেই কোর কমিটি ভেঙে দেওয়া হয়েছিল আগেই, সবকটি কমিটি, এবার আবার সভাপতি করা হলো কুণাল ঘোষকে। ফলত গৃহদাহ তো চলছেই, আবার এখানেও সমস্যার সূত্রপাত হয়েছে। গতকালকে অভিনেতার উপরে যুব সংগঠনের দায় দেওয়ার পরেই, ভার দেওয়ার পরেই কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের অভ্যন্তরেই যুব সংগঠনের নেতৃত্বরা তারা বিক্ষোভ করতে শুরু করেছেন। তারা বলছেন এখনো সেলিব্রিটি নির্ভরতা বজায় রাখবে তৃণমূল নেতৃত্ব। তার কারণ অর্ণব বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সেলিব্রিটি, তিনি অভিনেতা, এখন অভিনেতা নির্ভরতা কেন কাটিয়ে উঠতে পারছে না তৃণমূল শিবির? এই প্রশ্নটা কিন্তু করছে তৃণমূল শিবিরের অভ্যন্তর থেকেই যুব সভাপতিরা। রাজা, একেবারেই অনেক ধন্যবাদ জানাই তোমাকে। রাজা সাহন ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এদিকে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে ঘটনা গতকালের, অন্যদিকে সুদীপ সিদ্ধান্তে দলকে এবার কটাক্ষ করেন কুণাল ঘোষ। উনি যে নেতা হিসেবে ঠিক নন, আমি প্রকাশ্যে বলেছি, তার জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছিল। কি লাভ হলো? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য তাপস রায়, সজল ঘোষকে হারিয়েছি, আজ তারা বিজেপিতে গিয়ে প্রতিষ্ঠিত। কুণাল ঘোষের বক্তব্য শোনাবো।
অংশের কি আছে আমি করেছি যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ঠিক কাজ করে করছে উনি নেতা হিসেবে ঠিক নন আমি প্রকাশ্যে বলেছি তার জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছিল কি লাভ হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা তাপস রায়কে হারালাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা সজল ঘোষকে হারালাম আজকে তারা বিজেপিতে গিয়ে প্রতিষ্ঠিত আর সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার বাড়িতে গিয়ে বসে আছেন এগুলো আমার দলেরও একদম পাওনা ছিল এইসব মণিমাণিক্যকে তুলেছেন এবং যারা কর্মী গ্রাউন্ড রিপোর্ট অস্বীকার করে এদেরকে তোলা হয়েছে তো যা যা পাওনা ছিল তাই হয়েছে কুণাল ঘোষ যখন কথা বলছেন এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মৌহা মৈত্র কৃষ্ণনগরের সাংসদ তিনি একটি পোস্ট করেছেন মুখোশ আর পরচোলা দুটোই খুলে গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ এক্সপোজ তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের এই সেই পোস্ট মুখোশ আর পরচোলা দুটোই খুলে গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন সাংসদ মৌহা মৈত্র তবে এই মুহূর্তে একের পর এক তৃণমূল শিবিরের যা অবস্থা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন অন্যদিকে মালা রায় সায়নী ঘোষ তারাও আজকে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হচ্ছে তিনি গিয়েছেন ভবানী ভবনে কুণাল ঘোষকে ডাকা হচ্ছে হতে পারে মুখোমুখি জেরার একটা সম্ভাবনা উঠে আসছে এই গোটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনার জন্য যাব এই মুহূর্তে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অমিতাভ দা স্বাগত গোটা বিষয়টা আপনি দেখলেন যে সকাল থেকে এখনো পর্যন্ত গতকাল রাত থেকে যা যা হলো বিষয় হচ্ছে ক্রমশ তৃণমূলের মধ্যে ভাঙনটা চওড়া হচ্ছে গতকাল যা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নেত্রীর সামনে সুমিত রায়কে ডিফেন্ড করা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ যারা দুপক্ষ তীব্র বাদানুবাদ জায়গায় এমনকি চিৎকার চেঁচামেচির জায়গায় পৌঁছে গেল আজকে তাদের দুজনকে আবার ডাকা হয়েছে ভবানী ভবনে এই মতো অবস্থায় নেত্রী কি করবেন কি অবস্থা না মহাভারতে যদুবংশের মুসল পর্বের কথা উল্লেখ রয়েছে যেখানে যদুবংশ শেষ হয়ে গিয়েছিল নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি করে এবং কৃষ্ণ সেই যদুবংশের সেই কলহ থেকে দূরে পালিয়ে চলে আসেন এবং শেষে এক ব্যাধের তীরে তার পায়ে ক্ষতিগ্রস্ত হয় এবং তা থেকেই কৃষ্ণ দেহবাসান হয় বলে পাওয়া যায় মহাভারতে উল্লেখ পাওয়া যায় মজার কথা হচ্ছে এই মুহূর্তে ঠিক সেই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই যে মুসল পর্ব শুরু হয়েছে এই মুসল পর্ব সমগ্র তৃণমূল কংগ্রেসকে শেষ না হওয়া পর্যন্ত থামবার কোনো জায়গা দেখছি না দেখুন প্রত্যেকটি বিষয় ধরে ধরে যদি আলোচনা করতে হয় আজ একটু আগে রাজা যে কথা বলছিলেন যে যুব কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে যে প্রতিবাদটা ঘটিয়ে উঠছে যে এখনো কেন সেলিব্রিটি নির্ভরতা সত্যি সত্যি তো যে কটা সেলিব্রিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা করে দিয়েছিলেন তাদের অধিকাংশই কিন্তু দলের থেকে এখন পরিষ্কার নিজেদের দূরত্ব তৈরি করে নিয়েছেন এবং করে নিয়েছেন নিজেদের পিঠ বাঁচাবার স্বার্থে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা এক বাক্যে বলবেন এই পরিমাণ দুর্নীতির দায় আমরা নিতে রাজি নই তাই আমাদের সরে আসতে হয়েছে কেউ বলবেন যে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারতাম না আমাদের উপরে ছড়ি ঘোরানো হতো অত্যধিক আমাদের অপমানিত হতে হয়েছে কারণ যাই হোক মুশকিলটা হচ্ছে কেন এই মানুষগুলোকে রাজনীতিতে কেনই বা টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাদের কাছ থেকে এই প্রতিদানই কেন পেলেন তার কারণ ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক ধরনের হ্যাং লাভও আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হ্যাং লাভও কথাটাই বলছি যেমন ধরুন একেবারে সাধারণ নিচুতলার মানুষ সেলিব্রিটিদের দেখলে যে হ্যাংলামোটা করেন উনি সেই হ্যাংলামো বজায় রেখেছেন বরাবর মানে ওনার রাজনৈতিক দলের শহীদ মঞ্চের সভা থেকে শুরু করে প্রশাসনিক নানান কাজকর্ম থেকে শুরু করে এমনকি পার্লামেন্টের ভেতরেও বিধানসভার ভেতরেও তিনি কেবলমাত্র এই সেলিব্রিটি পরিবেষ্টিত হয়ে তাদের কেন্দ্রবিন্দুতে থেকে নিজের প্রচারটিকে আলোকিত করতে চেয়েছেন মাত্র কার্নিভালের মঞ্চ থেকেই হোক কিংবা যে কোনো রাজনৈতিক প্রান্তরেই হোক তিনি এই কাজটুকুই করতে পেরেছেন এবং ভেবে দেখুন তার জন্য আমরা কাদের উত্থান দেখেছি তার শাসনকালে মানে স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে তিনি তো সিন্ডিকেটের মাথা সেখান থেকে একটা টেলি সিরিয়াল করা সামান্য এক অভিনেতা তিনি পাবলিক সার্ভিস কমিশনে চলে গেলেন সদস্য হয়ে ভাবা যায় এই যে লীনা গঙ্গোপাধ্যায় ছেদ মাপের সিরিয়াল লেখিকা এবং নির্দেশিকা তিনি চলে গেলেন হচ্ছে মহিলা কমিশনের মানবাধিকার কমিশনের সভাপতির পদে ফলে আসলে গুণমত্তা বিচার করা কে কোন কাজের যোগ্য এ সমস্ত আদপেই ভাবনা চিন্তায় ছিল না এটা কোনো ভালো প্রশাসকের লক্ষণ নয় তিনি কেবলমাত্র গ্ল্যামার পরিবেষ্টিত হয়ে থাকতে ভালোবাসতেন বলে এই সমস্ত গ্ল্যামারাস মুখগুলোকে যেখানে তিনি যাবেন সেখানে যাতে তার আশেপাশে এই মুখগুলো চকচক করে এবং
তাদের রিফ্লেক্টেড গ্লোরিতে তার মুখ্যমন্ত্রিত্বের উপরে যেন আরেকটু বাড়তি রূপলি আলো এসে পড়ে, তার জন্য সবসময় চেষ্টা করেছেন। ফিল্ম ফেস্টিভ্যালের সময় তো আমরা দেখেছি, মানে অন্য কোনো ফিল্ম নির্দেশকদের ছবি না থাকুক, নন্দন চত্বর জুড়ে বড় বড় করে মুখ্যমন্ত্রীর ছবি। এই যে রূপলি আলোর প্রতি এক ধরনের হ্যাংলাম, রূপলি আলোর এরাই তাদেরকে উপযুক্ত পরিমাণে রিটার্নটা দিচ্ছে। এখান থেকে যদি এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে মনে আসে, আজকে দলটার যে অবস্থা একেবারে ছন্ন ছড়া অবস্থায় পৌঁছে গিয়েছে, প্রতিদিন কমিটি করছেন, প্রতিদিন রাত পোহাতে না পোহাতে সেই কমিটিকে ভেঙে ফেলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু দলের মধ্যে এই যে একটু একটু করে রক্তক্ষরণ, মুখ আর মুখোশের আড়ালে, কারণ একে একে প্রত্যেকেই তার সঙ্গ ছাড়ছেন, এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যারা পারেননি। শর্মিষ্ঠা, যারা ইতিমধ্যেই দল ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যেকের সঙ্গে যদি এই যুবরাজ, এই উদ্ধত মানে অভদ্রবাদ ছেলেটির আচরণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেরও আচরণ যদি লক্ষ্য করো, ভেবে দেখো না, এবারের বিধানসভা নির্বাচনের আগে একটি ধর্ণা মঞ্চ থেকে মঞ্জু বসুর মতো একজন বর্ষিয়ান নেত্রী এবং একদা এমএলএ কে কিভাবে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছি প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী কি জানতেন না, মমতা কি জানতেন না সামনে ক্যামেরাগুলো চলছে? কি ধরনের আচরণ, ঠিক একই রকম হবে। মালা রায়ের সঙ্গে কি হয়েছিল, নির্বেদ রায় মালা রায় কিভাবে এলেন তৃণমূলে, কি মানস ভূঁইয়া কিভাবে যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, জয়প্রকাশ মজুমদার কিভাবে যুক্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এদের প্রত্যেককে ভয় দেখিয়ে, মিথ্যে মামলা বা মামলাগুলোর ভয় দেখিয়ে, উৎকোচ দিয়ে, অসাধু উপায়ে এদের প্রত্যেককে জোর করে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগদান করানো হয়েছিল। সেই সঙ্গে ক্ষমতার অংশবিশেষ ছিটে ফোটা উচ্ছিষ্ট দিয়ে এদেরকে সেই জায়গাতে আটকে রাখার চেষ্টা হয়েছিল। ক্ষমতা সরে গেছে, আঠা খুলে গেছে, পাতাগুলো একেবারে ভেসে চলে যাচ্ছে। এবং এটাই অনিবার্য। একটি সংগঠন 15 বছর যথেষ্ট সময়, সরকারে থাকা একটি দলের জন্য 15 বছর যথেষ্ট সময় সংগঠনকে অত্যন্ত মজবুত করে গড়ে তুলতে। কিন্তু তারা কি করেছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে হাতে গড়ে তৈরি করেছেন সেই সমস্ত কর্মীদের থেকে তৃণমূল কংগ্রেস মুখ ফিরিয়ে নিয়েছে। আইপ্যাকের দ্বারা নির্বাচিত ব্যক্তিত্বদেরকে দিয়েছে বিভিন্ন জায়গায় দায়িত্ব, কোথাও জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি, সমস্ত আইপ্যাকের ফিডব্যাকের ভিত্তিতে। কে আইপ্যাক? কেবলমাত্র একটি কর্পোরেট ভোট কুশলী সংস্থা। তাকে দিয়ে যদি একটি দলীয় সংগঠন চালানো হয়, তার পরিণাম তো এটাই হবে। সেখানে উপযুক্ত সম্মান পাবেন না দক্ষ সংগঠকরা, বরং উলুখাগড়ার মতো এইসব ওই কুচবিহারের হ্যাপি, তারপর এদিকে জেসিপি, এই সমস্ত গুন্ডাদের উত্থান হবে। শাহজাহান, জাহাঙ্গীর, নানান নামের গুন্ডাদের উপর নির্ভর করে স্থানীয় দল পরিচালনার কাজ হবে। পুলিশ প্রশাসন তারা নেমে পড়ছে দলীয় কন্দল এবং লাভের বখড়া, ওই কাঠপানির বখড়া কিভাবে হবে সেটা নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে। অর্থাৎ দল, প্রশাসন, কর্পোরেট সমস্ত মিলে মিশে ঘেঁটে একেবারে 12টা বাজিয়ে রেখে দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত দক্ষতাও নেই, এতটাও নিয়ন্ত্রণ নেই, এতটাও তিনি শিক্ষিত, রাজনৈতিকভাবে শিক্ষিত নন যে ওই মাথা ভারী তৃণমূল কংগ্রেসকে দক্ষতার সঙ্গে তিনি স্টিয়ারিং করতে পারবেন। রাজনীতিতে আসা সেদিনের ছেলে, কোনো গণ আন্দোলনে কাদামাটি মাখেননি। যেখানে গেছেন দামি গাড়ি করে গেছেন, কোটি টাকার ক্যানোপিতে থেকেছেন, দামি দামি জল খেয়েছেন, দামি দামি খাবার খেয়েছেন, মুখে নাম দিয়েছেন মানে কি জনযোগাযোগ যাত্রা অমুক তমুক, কিন্তু আদতে যেটা করেছেন সেটা ভণ্ডামি ছাড়ার কিছু না। এবং মানুষের, তাদের দলের ক্ষোভ, মানুষের ক্ষোভ তো মানুষ ভোট বাক্সে জবাব দিয়ে দিয়েছে। সরকার পাল্টে গেছে, সে একটা সরকার পাল্টে গিয়ে বামেরাও ক্ষমতা থেকে সরে গেছে, দীর্ঘদিন হলো। কিন্তু সেখানে রক্তক্ষরণ যেটুকু হয়েছে, যেভাবে হয়েছে, সেই রক্তক্ষরণকে দেখা যায় এবং সেই দেখা রক্তক্ষরণটা ধরে এমনটা বলা যাবে না যে বাম বা কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। একেবারে একটু সঙ্গে থাকার কথা বলি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে বুঝতে চাননি নাকি বুঝেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আর সেই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল না। কিন্তু দলেরই রক্তক্ষরণ এখন দায় ভার কেউ কি নিতে চাইছেন? তৃণমূলে আর কিছুই বেছই নেই, 1 মাসে দলটা তৃণমূল ভেঙে খান খান। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনবো। भी चला गया, हाथ से निकल गया, कुछ बचा हुआ नहीं है। टीवी में आ रहा है, एक नॉर्थ कलकत्ता का सीनियर लीडर भी दिल्ली में घूम रहा है। कोई नहीं है बचा, सब खत्म, पूरा खत्म, वह सब हो गया है। इतना घमंड, इतना अत्याचार पुलिस को देकर और गुंडा को लेकर ये राज्य को बर्बाद करने वाला तुष्टीकरण, भ्रष्टाचारी, परिवारवादी एक शक्ति को बंगाल की जनता
देता है, जो महाकुंभ को मृत्यु कुंभ बोलता है, जो राम मंदिर के खिलाफ जुलूस निकालता है, वो ये धराधाम में वो ज्यादा दिन तक उनका राज नहीं चलता है। আমরা আলোচনার জন্য যাব, অমিতাভদা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অমিতাভদা, যে বিষয়টা যে তৃণমূলের সংসদীয় দল ভাঙছে, একের পর এক কমিটি করছে, সেটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সবাই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বিক্ষুব্ধ দলে তারা নাম লেখাচ্ছেন এবং একের পর এক আইনি নোটিশ, জেরবার, সিআইডি তলব, কালকে আবার অভিষেককে ইডির তলব আছে। একেবারে দলের এই ভয়ানক ভরাডুবি, এর দায় তো কেউ নিতে চাইছে না, সবাই পিঠ বাঁচাচ্ছেন। তাহলে কেউ দায় নেবেন কেন? কারণ কৃতিত্বটা তো একা নিয়েছেন ওরা। 294টা আসনেই আমি, এই কথাটার মানে কি? তার মানে হচ্ছে এই যে বর্ষিয়ান এতগুলো মানুষ দীর্ঘদিন জনসংযোগের মাধ্যমে রাজনীতির বৃত্তে প্রাসঙ্গিক ছিলেন, এরা কেউ কিছু না। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাহলে আজকে এই ব্যর্থতার দায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো দিকে যাবে আমাকে বলতে পারো? আপনি প্রচার করবেন, সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সর্বত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ ছড়িয়ে দেবেন, তলায় ছোট করে হয়তো স্থানীয় কোনো নেতাদের নেতৃত্বের মুখ ফুটে উঠবে। এবার তারপর ভোটের সময় প্রচারও করবেন, মানে যাদের টিকিট দেবেন সেই ক্ষেত্রে সমস্ত বিষয়টা কেন্দ্রীয় নেতৃত্ব হিসাবে সব কৃতিত্ব আপনার। বিজয়ী হলে, এমনকি হেরে যাওয়ার পরেও আপনি এই বিধায়ক, যে কজন বিধায়ক জিতেছেন তাদেরকে ডেকে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য স্ট্যান্ডিং ওভেশন দিতে। মানে সামগ্রিকভাবে ব্যর্থতার দায় অন্যরা নেবেন কেন? প্রশ্নটা তো এখানেই আসছে। অন্যদের মতামত কতটুকু গুরুত্ব পেত সে দলে, কতটুকু তাদের চিন্তা ভাবনার স্পেস থাকতো? যদি থাকতো তাহলে এই মুহূর্তে ওই যে গতকালকে যে ঘটনা আমাদের সামনে আসছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগকে কেন্দ্র করে কুণাল বনাম অভিষেক যে দ্বন্দ্বের কথা আমাদের সামনে উঠে আসছে, কিংবা তার আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক, এরা সবাই এখনো তো দল ছাড়েননি, কিন্তু দলের ভেতরে এই বিস্ফারগুলো ঘটছে কেন? এই ধরনের প্রতিক্রিয়াগুলো আসছে কেন? তার কারণ হচ্ছে দল যখন ক্ষমতায় তখন কথা বলেছেন বা চেহারা দেখানো গেছে মাত্র দুটি মানুষের। দল যখন ব্যর্থতায় তখন দায় খোঁজার জন্য যদি একে তাকে শিখণ্ডি খাড়া করবার চেষ্টা করা হয়, কেউ এগিয়ে আসবেন না, তারা প্রত্যেকে বরং ক্ষোভ উগড়ে দেবেন। এবং আমি এটাকে নিউটনের গতি সূত্রের তৃতীয় সূত্রের কথাই স্মরণ করছি। অর্থাৎ যে পরিমাণ বলে এদেরকে চেপে রাখা হয়েছিল ওই দল নামক একটি বাক্সের ভেতরে, আজ বাক্সের মুখটা খুলে গিয়ে স্প্রিং এর মতো ছিটকে ছিটকে এরা বেরিয়ে আসছেন। এবং এটাই অনিবার্য ছিল। এই ব্যর্থতার দায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে অন্তত 3টি কারণে। প্রথমত, তিনি ধৃতরাষ্ট্রের মতো আচরণ করেছেন, অন্ধ অপত্য স্নেহ বা অন্ধ পারিবারিক ওই পরিবারবাদের বিরোধিতা করবেন তিনি রাহুল গান্ধীর বিষয়ে, আর নিজের বেলায় তিনি এইরকম একটি কি বলবো, বলতেও লজ্জা লাগে, অনভিজ্ঞ একেবারে অপদার্থ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দিয়ে দলটার 12টা বাজাবেন। আপনি চোখ বন্ধ করে আপনি দেখছেন আপনার পুরনো সঙ্গীরা হতাশ হয়ে যাচ্ছেন, সরে পড়ছেন, বসে পড়ছেন, আপনি তখনও ভাবছেন ক্ষমতার জোরে পার পাওয়া যাবে, এবারে নির্বাচনও পুলিশের ভরসায় পার করে দেবো। সম্ভব ছিল না। অতএব আপনি যে অন্ধত্ব দেখিয়েছেন সে অন্ধত্বের দায় আজকে আপনাকেই নিতে হবে। দ্বিতীয়ত, আপনার দলের পুরনো খাঁটি কর্মী যারা মার খেয়ে হোক, রোদে জলে বর্ষায় বৃষ্টিতে ভিজে প্রতিদিন সংগঠনটাকে ধরে রেখেছেন, তাদেরকে সরিয়ে দিয়ে আপনি যে অপমানিত করেছেন, সেই অপমানের সত্ত্বেও তারা কিন্তু আপনার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত পাশে থেকে লড়াই করার চেষ্টা চালিয়েছে। কিন্তু তারপর যে জায়গাটায় শূন্যতা তৈরি হয়েছে, সেখানটাতে আপনি ভেবেছিলেন পুলিশ নামিয়ে, ওই গুন্ডা বাহিনী নামিয়ে, আইপ্যাককে দিয়ে সেই যুদ্ধ জেতা যাবে। না, যায় না। একবার যদি কর্মীরা মনোবল হারিয়ে ফেলে, যোগ্য মর্যাদা না পেয়ে কর্মীরা যদি মনোবল হারিয়ে ফেলে, সেই দলের পুনরুত্থান আর সম্ভব হয় না, যে পরিণতি আজ আপনাকে নিতে হয়েছে। এবং তৃতীয়ত, যে ব্যাপক দুর্নীতি, আপনার প্রশ্রয়ে, আপনি জানতেন না বললে হবে, আপনি সব জানেন, আপনি সব সময় বলেছেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। তাহলে এই ব্যাপক দুর্নীতি আপনি জানতেন, জেনে প্রশ্রয় দিয়েছেন, এর থেকে প্রত্যক্ষভাবে লাভবান আপনি নিজে হয়েছেন, আপনার পরিবার লাভবান হয়েছে, তার দৃষ্টান্ত তো আমরা দেখতেই পাচ্ছি। ওই কালীঘাটের ওই হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি রোডের উপরে 35খানা প্লট আপনাদের হয়ে গেল কি করে? প্রকাশ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি সব জানতেন, আপনি ডিরেক্ট বেনিফিশিয়ারি। তার দায় কেন আজকে আপনার দলের কর্মীরা নেবে? যে আপনি যদি 500 কোটি টাকা করে থাকেন, 5000 কোটি টাকা করে থাকেন, আপনার দলের সম্পদ যখন 16,000 কোটি টাকার কাছাকাছি, তখন আপনার তো 40,000 কোটি টাকার সম্পত্তি হচ্ছে, এটা ধারণা করা যেতেই পারে। অথচ আপনার দলের একজন এমপি এমএলএ তারা ওই 500, 200, 100, 300 কোটির জন্য জেলে খাটবে। আমি এদের সমর্থন করছি না। নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে লিডিং বিধায়ক যারা রয়েছেন তাদেরকে টিকিট না দেওয়া, তাদের মন বুঝতে না পারা, 78 জন
তাদেরকে 78 টিকিট জন দেওয়া হবে। মানে স্ট্যান্ডিং এমএলএ কে তিনি সরিয়ে দিয়েছিলেন কি স্বার্থে, কেন, কার প্ররোচনায়? এবং তার চেয়েও বড় কথা, গোটা রাজনৈতিক ক্যারিয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেননি, একদম। এইবারে নির্বাচনের আগে ওই যে স্বপ্না বর্মনকে যোগদান করানোর আগেই বলে দিলেন তাকে ক্রীড়ামন্ত্রীর পদ দেওয়া হবে, জিতলে পরে এই জিনিস তিনি জীবনে কোনোদিন করেননি। কেন করতে তাকে করতে হলো কেন এবারে? আর এই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এখন বুঝতে পারছেন যে কোন অপত্য স্নেহ বা ধৃতরাষ্ট্রের ভূমিকা আজকে তাকে মহাভারতের সেই পরিণতি এনে দিচ্ছে না। তো আমাদের নজর থাকবে। অমিতাভ দা, অনেক ধন্যবাদ একটা সুন্দর আলোচনার জন্য, শোভা দেওয়ার জন্য। আপাতত এই আলোচনা এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, খবরের প্রত্যেকটা আপডেট নিয়ে আবারও আমরা ফিরছি, সঙ্গে থাকুন।